My dear students, if you really want to test the genuine excitement and the joy of grammar learning, then you must wander in the realm of transformation of sentences. And today, in this class, I'm trying to spread that sweet fragrance of grammar through the transformations of different sentences. And I hope that you will enjoy till the end of the class, and at the end of the class, you will find a kind of satisfactions within your heart. So let's begin. The first one is that direct speech is given. Narration করতে বলা হয়েছে, indirect speech এ টার্ন করতে হবে। তো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা না আস্কড। দেখো এখানে কোশ্চেন আছে, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে যদি সেই থাকতো তাহলেও আমাকে কিন্তু আস্কডই লিখতে হতো, কিন্তু এখানে আস্কড দিয়ে দিয়েছে। নর্মালি এই আই আস্কডটা কোথায় থাকে? সামনে থাকে, তারপরে রিপোর্টেড স্পিচটা পিছনে থাকে। এটা রিভার্স করে দিতেই পারে। সো ইউ শুড নট ওরি অ্যাবাউট ইট, জাস্ট নর্মালি যেমন করি আমরা সেটাই করব। আমি কি বললাম, এখানে সেইট থাকলেও কিন্তু তোমাকে আস্কডই দিতে হতো, তো আস্ক দিয়ে দিয়েছে, তো আমি তাই লিখব। তাহলে আমি প্রথমে লিখব আই আস্কড। আই আস্কড লেখার পরে এইখানে যে ডব্লিউইচ শব্দটা রয়েছে না, সেই জন্য ইন্টারোগেটিভ তো আমি দ্যাট দেবই না। এই যে যেখানে সাধারণত থাকে না কমা কোটেশন, যেখানে দ্যাটটা আমরা প্লেস করি অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো দ্যাটের তো প্রশ্নই নেই, একটা ইফ আসতে পারে। কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউইচ শব্দ দিয়ে, মানে হু, হোয়াট, হুইচ, হাউ, সেইটা দিয়ে যদি স্টার্ট হয় তাহলে ইফও আসবে না, জাস্ট এই ডব্লিউইচ শব্দটাই বসে যাবে। তাহলে আমি কি বসাবো? হোয়াটটা বসাবো। বসানোর পরে এই যে দেখছো ইট, এটা হচ্ছে সাবজেক্ট। ইটের আগে ইজটা দেওয়া আছে কেন? জাস্ট ফর মেকিং দ্য কোশ্চেন, ইজ ইট। আমাকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যেতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন ইজ ইটেরকে আমাকে করে নিতে হবে কি ইট ইজ, অর্থাৎ এটাকে ঘুরিয়ে নিতে হবে, মানে সাবজেক্টটাকে আগে আনতে হবে ইট, ইজটাকে কি পরে আনতে হবে। তাহলে আমি আগে কি নিলাম? ইট। এইটা মাথার মধ্যে রাখবে, কোটেশনের মধ্যে ইট থাকলে ইউ হ্যাভ নাথিং টু ওরি, ইট মানে ইটটাই বসে যাবে। তাহলে আমি ইট লিখে দিলাম। ইট লেখার পরে দেখতে পাচ্ছি এই ইজটা যেটা কিনা ইটের আগে ছিল তাকে তো পিছিয়ে আনতেই হলো, কারণ আমাকে আলটিমেটলি কি ফুল স্টপে কালমিনেট করতে হবে, শেষ করতে হবে কি ফুল স্টপে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তো সেই জন্য আমি ইটকে আগে লিখেছি, ইজকে পিছিয়ে এনেছি। এবার যেহেতু রিপোর্টিং ভার্বটা এই যে আস্কডটা যেহেতু পাস্টে আছে, আমি স্টুডেন্টদের বোঝানোর জন্য বলি, যেমন জীবন বিজ্ঞানে দেখা যায় না যে অঙ্গারাত্মীকরণ সালোক সংশ্লেষের সময় হয়, তো আমি এটাকে এরকম বলি পাস্টিকরণ। তাহলে এই আস্কড ভার্বের প্রভাবে কোটেশনের ভেতরে যে ইজটা আছে, যতক্ষণ কোটেশনের মধ্যে আছে ইজের উপরে এই ভার্ব পাস্ট ফর্মের কোনো প্রভাব পড়বে না, কিন্তু যেই কোটেশনের বেড়াটা উঠে যাবে সঙ্গে সঙ্গে আস্কড তার যে পাস্ট ফর্ম, সেই পাস্ট ফর্ম নিয়ে সে দাদাগিরি করবে কোন ভার্বের উপরে? ইজ ভার্বের উপরে, এবং তাকে ফোর্স করবে যে তোকে আমি পাস্টিকরণ অর্থাৎ পাস্টে রূপান্তরিত করবই। ইজ বলবে আগে করনি কেন? বলবে আগে করিনি তার কারণ তুই কোটেডের মধ্যে সুরক্ষিত ছিলিস, বাট কোটেশন উঠে গেছে, তোকে চেঞ্জ হতে হবে। তো ইজ চেঞ্জ হয়ে দুটো জিনিস হতে পারে, ওয়াজ অথবা ওয়্যার, ভালো করে বুঝবে। এই দুটো পাস্ট ফর্মে আসতে পারে, কিন্তু ইটের সাথে এগ্রি করে, ওয়্যার এগ্রি করে না ইটের সাথে। কে করে? ওয়াজ। তাহলে এই ইজের পাস্টিকরণ হয়ে এখানে কি হবে? ইট ওয়াজ। তারপরে যা আছে তাই, আমার আর কোনো চেঞ্জ নেই, লিখবো লাইক আউটসাইড। আর এই যে লাস্টে ফুল স্টপ তো বলেইছিলাম, এই ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। এটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে এইটা কেয়ারফুল থাকতে হবে যে এই কোশ্চেন মার্কটাকে ফুল স্টপে আনতে হবে। আর তার জন্যই এই যে ইজিটের সিকোয়েন্সটা, অর্থাৎ সাবজেক্টের আগে যে ইজ আছে সেটাকে ঘুরিয়ে আমাকে ইট ইজ করে নিতে হবে। পরবর্তীতে ইজটা ওয়াজ হলো কিভাবে আমি দেখিয়ে দিলাম। সো আওয়ার ন্যারেশন চেঞ্জ ইজ কমপ্লিট। ওকে, এইখানে কোনো আস্কডের পরে দ্যাট হবে না। আর ইফ হতে পারতো, অনেক ইন্টারোগেটিভে ইফ হয় যেখানে ডব্লিউইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন স্টার্ট না হয়, মানে ডব্লিউইচ ওয়ার্ড ছাড়া যদি শুধু এরম হতো ইজ ইট লাইক আউটসাইড, ওয়ার্ডটা যদি না থাকতো, তাহলে আমি এই ওয়ার্ডের জায়গায় কি লিখতাম? ইফ লিখতাম বা ওয়েদার। কিন্তু এখানে তো ইফ লিখবো না, যেহেতু ডব্লিউইচ শব্দ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়েছে। চলো এবার পরেরটা দেখে নেওয়া যাক। মাই অস্টার ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার কঠোর সংযমী বাবা অ্যাভয়েড করতেন অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং আরাম। তো এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে এবং স্পষ্টই বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস। লুক অ্যাট দ্য ভার্ব, এই ভার্বটা 2 নম্বর ফর্মে আছে।
তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর কে সাবজেক্ট হচ্ছে মাই অস্টার ফাদার। অ্যাভয়েড, কি অ্যাভয়েড করতেন? উত্তর আসছে অল ইজ ইন, পুরোটা অল ইজ ইন এসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে আমাকে কি করতে হবে? অবজেক্টকে সামনে আনতে হবে, আমি পুরোটা সামনে নিয়ে আসবো এবং এই অলের এটা কি বড় হাতের হবে ন্যাচারালি। তাহলে লেখা যাক অবজেক্টকে সামনে আনলাম। এইবার এই যে দেখছো ভার্বের 2 নম্বর, তোমরা সবাই জানো প্যাসিভ করলে এই ভার্বের 2 নম্বরকে ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপলে আনতে হবে, কিন্তু তার আগে একটা প্যাসিভ এলিমেন্ট বসাতে হবে। অ্যান্ড রিমেম্বার দিস প্যাসিভ এলিমেন্ট টার্ম ইউ কান্ট ফাইন্ড ইন দ্য ইংলিশ গ্রামার বুক। আমি এটা স্টুডেন্টসদের বোঝার স্বার্থে এই টার্মটা ইউজ করি। প্যাসিভ এলিমেন্ট হচ্ছে কি, যেমন তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো না কার্বনের বিভিন্ন রূপভেদ থাকে, কার্বনের বহুরূপতা, তেমনই বি ভার্বের বিভিন্ন কি ফর্ম আছে। তাহলে এই বি ভার্বের যে বহুরূপতা, বি ভার্বের যে বিভিন্ন ফর্ম রূপভেদ, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বিং, বিইং, তাদের কাউকে একজনকে এই ভার্বের আগে বসাতে হবে, তবে সেই অ্যাভয়েডেড ভার্বের 2 নম্বর থাক কি 1 নম্বর থাক, সে 3 নম্বর হওয়ার ছাড়পত্র পাবে। আর প্যাসিভ করতে গেলে মূল ভার্বকে 2, 1 যাই থাক, ইভেন যদি 3 নম্বরও থাকে, আলটিমেটলি তাকে V3তেই কি আনতে হবে বা রাখতে হবে। তাহলে আমি বি ভার্বের কোন ফর্মটা নেব? যে প্যাসিভ এলিমেন্ট নিতে বলছেন স্যার কোনটা নেব? এই অ্যাভয়েডেড যেহেতু ভার্বের কত নম্বর? 2 নম্বর, তাই বি ভার্বের 2 নম্বর ফর্ম দুটো হয়, ওয়াজ অথবা ওয়্যার। বি ভার্বের রূপভেদ, বি ভার্বের পাস্ট ফর্মের রূপভেদ বা প্রকারভেদ হচ্ছে হয় ওয়াজ নয় ওয়্যার। আমরা সবাই জানি বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ আর ওয়্যার। এখন এখানে যেমন ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অ্যান্ড আছে প্লাস কমফোর্টস লাক্সারিজ পুরোটা প্লুরাল ফর্মে আছে, তাই আমি কি নেব? ওয়্যার নেব। ব্যাস, যেই ওয়্যার বসে গেল, এইটাকে আমি নাম দিচ্ছি কি প্যাসিভ এলিমেন্ট। যেই ওয়্যার বসে গেল, আমি এবার খুব স্বাচ্ছন্দ্যেই V2কে V3 করতে আমি পারবো। এ না বসলে কিন্তু সেই জায়গাটা আমি পৌঁছতে পারছিলাম না। তাহলে V2 V3 ফর্ম, সেটা অ্যাভয়েডেডের পাস্ট পার্টিসিপলও কি অ্যাভয়েডেড। তাহলে আমি লিখে দিলাম, দেখো অ্যাভয়েডেড লিখে দিলাম। মাস্টারমশাই যদি বলে কি রে যা অ্যাভয়েডেড ছিল তুই সেটাই বসিয়ে দিলি, বলি না স্যার সেটা বসাইনি। আপনি হয়তো জানেন না যে ভার্বের 2 নম্বর ফর্মও অ্যাভয়েডেড, ভার্বের 3 নম্বর ফর্মটাও কি অ্যাভয়েডেড, তাই স্যার আমি অ্যাভয়েডেড লিখেছি। আজকে যদি এই অ্যাভয়েডের গায়ে আইএনজি থাকতো, তাহলে এর গায়ে যদি ভার্বের গায়ে আইএনজি থাকতো, তেমন আমিও তখন বি ভার্বের গায়ে আইএনজি দিয়ে সেটাকেই তখন এই প্যাসিভ এলিমেন্ট হিসেবে ইউজ করতাম। আবার এখানে যদি অ্যাভয়েডস থাকতো, যে মাই ফাদার অ্যাভয়েডস মানে প্রেজেন্ট ফর্ম থাকতো, তখন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কারা? অ্যাম ইজ আর। তাহলে বি ভার্বের প্রেজেন্টের উপভেদ কারা? অ্যাম ইজ আর। তখন এই অ্যাম ইজ আরের মধ্যে কেউ একজন এই জায়গায় বসতো। কিন্তু যেহেতু এখানে অ্যাভয়েডেড ভার্বের কি 2 নম্বর অর্থাৎ পাস্ট ফর্ম, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম না অ্যাম ইজ আর আসবে, বি ভার্বের পার্টিসিপল ফর্ম বিইং না আসবে, আসবে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। এই কারণেই আসবে যেহেতু এই ভার্বটাও কি ফর্মে রয়েছে? পাস্ট ফর্ম V2। এবার সেই ওয়াজ ওয়্যারের দুজনেই তো দাবিদার, কিন্তু বসবে কে? প্যাসিভ এলিমেন্ট। দেখো পুরোটাই প্লুরাল আছে, কমফোর্টস লাক্সারিজ, মাঝখানে একটা অ্যান্ড রয়েছে, সুতরাং ওয়্যার বসবে। আর ওয়্যার বসানোর পরেই আমি নির্দ্বিধায় এবং উইদাউট এনি অবস্ট্রাকশন আমি এবার কি করতে পারবো? ভার্বের 2 নম্বরকে কি করলাম? 3 নম্বর, বাকি রইল কি বাই। এবার অবজেক্ট যখন কেন সাবজেক্ট এসেছিল উধার কামাল ইধার, এবার ইধার কামাল উধার হবে, কি হবে? মাই অস্টার ফাদার। ওদিকে জায়গা নেই বলে আমি এখানে লিখছি বাই, এইটা লিখে দেবে এবার মাই। এই হলো ভয়েস চেঞ্জ। পরীক্ষায় এমন পড়বে, ইটস সো ইজি, যে বুঝতে পারবে না তার কাছে ডিফিকাল্ট, আর যে বুঝতে পারবে তার কাছে মজাই মজা। চলো এবার পরেরটাই যাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ, অ্যান্ড টুডে we are going through the transformations of sentences, which is most attractive segment of English grammar. And if you are new audience today, then obviously it is my earnest request to you, please subscribe and hit the bell icon. The tree has grown slowly, present perfect, গাছটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। It has consumed the earth, earth বলতে মাটি, মাটি থেকে কনজিউম করা মানে কি? শোষণ করা বা খাদ্য গ্রহণ করা, অর্থাৎ গাছের যে সমস্ত তার খাদ্য রস, নিউট্রিয়েন্টস, যে ওয়াটার, সবগুলোকে সে মাটি থেকে কনজিউম করেছে, মাটি থেকে গ্রহণ করেছে, মাটি থেকে খাদ্য রসগুলোকে সে শোষণ করেছে, করে সে আস্তে আস্তে বড় হয়েছে। তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। দিস ইজ আ সিম্পল সেন্টেন্স, দিস ইজ অলসো আ সিম্পল সেন্টেন্স, অ্যান্ড এই সেন্টেন্স এবং ওই সেন্টেন্স দুজনেই একটি করে ফাইনাইট ভার্ব কন্টেইন করছে। নাও আই হ্যাভ বিন আস্কড টু জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। তাহলে এরও একটা ফাইনাইট ভার্ব, ওরও একটা ফাইনাইট ভার্ব যদি জুড়েই দিলাম, তাহলে তো ইন দ্যাট কম্বাইন্ড সেন্টেন্স দেয়ার উইল বি 2 ফাইনাইট ভার্বস।
দেন ইট উইল ভায়োলেট দ্য রুল অফ দ্য সিম্পল সেন্টেন্স, কারণ সিম্পল সেন্টেন্সের রুল হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। সো হোয়াট শুড আই ডু? আমাকে যে কোনো একটা ফাইনাইট ভার্বকে কি করতে হবে? নন ফাইনাইটে কনভার্ট করতে হবে। সুস্থ একটা ভার্বকে হ্যান্ডিক্যাপ ভার্বে পরিণত করতে হবে। অর্থাৎ আমি এক্ষেত্রে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তুমি বাংলায় ভাবো না যে মাটি থেকে খাদ্যরস গ্রহণ করেছে এবং সে ধীরে ধীরে বড় হয়েছে, তাহলে বলবো গাছটা ধীরে ধীরে বড় হয়েছে মাটি থেকে খাদ্যরস কনজিউম করিয়া, গ্রহণ করিয়া, ভক্ষণ করিয়া। অর্থাৎ এই যে ভার্বের পাস্ট ফর্ম তার গায়ে আইএনজি দেব। কিন্তু ভার্বের গায়ে আইএনজি দিতে গেলে এই ভার্বের পাস্ট ফর্ম কনজিউমড, তার গায়ে তো আইএনজি হবে না। গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, কোনোদিন শুনেছো ওয়েন্টিং হতে? সি এর পাস্ট ফর্ম স, কোনোদিন শুনেছো সয়িং? আইএনজি ভার্বটার প্রেজেন্ট ফর্মের সাথেই যুক্ত হবে। অ্যান্ড উই নো ভেরি ওয়েল দ্যাট দ্য কনজিউমডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে শুধু কনজিউম, তার গায়ে কি দিতে হবে? আইএনজি। এবং অরিজিনাল যে কনজিউম প্রেজেন্ট ফর্ম বানানে CONSUME লাস্টে একটা ই আছে, যেটা সাইলেন্ট ই, যে ই এর উচ্চারণটা হচ্ছে না। সো নর্মালি এইটুকু মনে রাখবে, ভার্বের শেষে যদি ই থাকে, যখনই আমি আইএনজি যোগ করব ইটা বাদ যাবে। তাহলে এই কনজিউমকে যেই কনজিউমিং করে দেব, তখনই টোটাল জয়েন্ট হওয়া বাক্যে এই বাক্যের যে ফাইনাইট ভার্বটা সেটাই থেকে যাবে। তাহলে টোটাল কম্বাইন্ড হওয়ার পরে সেই বাক্যে ফাইনাইট ভার্ব কি? একটাই থাকবে। দেন অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ সিম্পল সেন্টেন্স, সেই কম্বাইন্ড সেন্টেন্সটাও কি সিম্পল সেন্টেন্স হবে, কারণ তাতে আলটিমেটলি একটাই ফাইনাইট ভার্ব থাকবে। কারণ এই কনজিউম যে ভার্বটা, এখানে যে ফাইনাইট ভার্বটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল করে নন ফাইনাইট ভার্বে পরিণত করে দেব। তো এতক্ষণে যা বলেছি তাতে একটা ক্লিয়ার মেন্টাল স্কেচ তোমরা করে নিয়েছো অ্যান্সারটা কি হতে চলেছে। নাও ইন রিটেন ওয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে কনজিউমিং, এটাই কিন্তু আমার নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। তাহলে একটাই ফাইনাইট ভার্ব থেকে যাচ্ছে, তাহলে জয়েন্ট হলো, মানেও সেম থাকলো এবং বাক্যটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। চলো পরের আইটেমে আমরা এবার চলে যাই। সো নাও লুক অ্যাট দিস ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস। আই অ্যাম নট, এটা যে কন্ট্রাক্টেড ফর্ম, আই অ্যামকে কন্ট্রাক্ট করেছে আই অ্যাম নট অ্যাজ অ্যাট্রাক্টিভ অ্যাজ ইউ। তাহলে পার্টিকুলারলি কম্প্যারিজনটা আই আর ইউর মধ্যে হচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে হচ্ছে। তাই দুজনের মধ্যে যখন তুলনা হবে, আমি এই অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পারবোই না, কারণ সুপারলেটিভ ডিগ্রি হতে গেলে উপস্থিতিটা অন্ততপক্ষে 3 জনের থাকার কথা, মানে অ্যাটলিস্ট দ্য নাম্বার শুড বি 3, 3টি ব্যক্তি বা 3টি বস্তু হতে হবে। কিন্তু এখানে মাত্র 2জন ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে। তাহলে আমার ডিগ্রি চেঞ্জটা সুপারলেটিভে যাওয়া যাবে না, যা হবে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভে 3টে ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমি উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা নিশ্চয়ই জানো, টল পজিটিভ ডিগ্রি, টলার কম্পারেটিভ ডিগ্রি, আর টলেস্ট কি? সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু যে অ্যাডজেক্টিভগুলো একটু পলিসিলেবেলে ভাঙা যায়, মানে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, একটু বিগার অ্যাডজেক্টিভ যেগুলো, যেমন অ্যাট্রাক্টিভ, এদের কিন্তু ওই টল, টলার, টলেস্টের মতো অ্যাট্রাক্টিভ, অ্যাট্রাক্টিভার, অ্যাট্রাক্টিভেস্ট করা যাবে না। তাহলে এদের বিকল্প উপায় কি? অ্যাট্রাক্টিভ, পজিটিভে অ্যাট্রাক্টিভই থাকবে। যখন কম্পারেটিভ করবে, টলটা যেমন হয় টলার, এদের ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ আর না হয়ে হবে কি? মোর অ্যাট্রাক্টিভ। কি হবে? মোর বসিয়ে তারপরে কি দিতে হবে? অ্যাট্রাক্টিভ। আর যখন সুপারলেটিভ হবে কি লিখতে হবে? মোস্ট, তারপরে বসে যাবে কি? অ্যাট্রাক্টিভ। তাহলে মোর অ্যাট্রাক্টিভ, মোস্ট অ্যাট্রাক্টিভ, এটা কম্পারেটিভ হবে, এটা সুপারলেটিভ হবে। এখন এর তো সুপারলেটিভে করা যাবে না। তো এইরকম যখন দেখবে যে দুটো জিনিসের মধ্যে তুলনা রয়েছে বা দুটো ব্যক্তির মধ্যে তুলনা রয়েছে, তুলনাটা গঙ্গা যমুনার মধ্যে হতে পারে, কাঞ্চনজঙ্ঘার সঙ্গে এভারেস্টের হতে পারে, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের হতে পারে, তাদের ক্ষেত্রে একটা ডিগ্রি কিন্তু একদম অফ, সেটাকে সুপারলেটিভ ডিগ্রি, পুরো কানা হয়ে যাবে, তাকে নিয়ে আর মাথা ঘামানোই যাবে না। তাহলে আমার কি নিয়ম খুব ইজি, এই পিছনেরটা এইদিকে আনতে হবে আর সামনেরটাকে বলতে হবে ভাই তুই পিছনে যা। দিস ইজ দ্য ফার্স্ট রুল। উধার কামাল ইধার, ইধার কামাল উধার। দ্য সেকেন্ড রুল হচ্ছে, যদি দেখি বাক্যের মধ্যে নট আছে তাহলে সেটা বিদায় হবে, বাদ যাবে। আর যদি দেখে এখানে নট নেই তাহলে নটটাকে কি আনতে হবে। তাহলে না থাকলে আনতে হবে, থাকলে বাদ যাবে। তো এখানে নট আছে, নটটা বাদ যাবে। আর তৃতীয় যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি, এই যে অ্যাট্রাক্টিভ, এটা যদি পজিটিভ ডিগ্রি থাকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থাকলে পজিটিভ করব, সুপারলেটিভে তো প্রশ্নই নেই না। যেমন অ্যাক্টিভ থাকলে অটোমেটিক চয়েস প্যাসিভ করতে হয়, প্যাসিভ থাকলে বলতে হবে না, ওটা অ্যাক্টিভই করতে হবে। তেমনই অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে স্যার এটাকে কিসে করব, এটা তো পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে কি স্যার কম্পারেটিভ করবো না সুপারলেটিভ করবো? দ্যাট কোয়েশ্চেন ইটসেলফ স্টুপিড কোয়েশ্চেন্স, কারণ সুপারলেটিভে করবো কিনা জিজ্ঞাসা কেনই বা করবে, কারণ এর তো সুপারলেটিভ হবেই না, আমি বলেই দিচ্ছি।
কারণ পার্টিকুলার দুজনের মধ্যে তুলনা চলছে। প্রথমে ইউকে সামনে আনলাম, ইউকে যেই আনার পরে, ইউটা সামনে আনার পরে দেখো আইর সাথে এম ছিল, তাই বলে যে এখানেও এম হবে তা তো না। ইউর সাথে কি হয়, এম এর বদলে কি হবে আর। নট ছিল তার মানে বাদ যাবে, আমি আর নট কি লিখবো না। এবার এই যে বললাম অ্যাট্রাকটিভ, এখানে লিখেছিলাম মনে আছে, তাহলে ইউ আর নট তো বাদ গেল, লিখবো মোর অ্যাট্রাকটিভ। দেখো লিখে দিলাম মোর অ্যাট্রাকটিভ, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হলো। আজকে যদি এখানে মোর অ্যাট্রাকটিভ থাকতো তখন আমার এখানে আবার কি আনতে হতো, অ্যাট্রাকটিভ আনতে হতো। আর এটা পজিটিভ ডিগ্রিতে আছে বলেই সামনে একটা অ্যাজ রয়েছে আর তারপরেও একটা অ্যাজ রয়েছে। কিন্তু যেই আমি এটাকে কিসে আনবো, কম্পারেটিভে, তাহলে এই পজিটিভ ডিগ্রির জন্য যে চেলাগুলো অ্যাজ তাদের তো আর কোনো কার্যকারিতাই থাকছে না, কারণ তারা পজিটিভ ডিগ্রিকে সামলানোর জন্য আছে, বাট কম্পারেটিভ ডিগ্রির জন্য তাদের দায়িত্ব না। মোর অ্যাট্রাকটিভের পরে কি আসবে, দেন। তাহলে কম্পারেটিভের দায়িত্বটা এবার কার, দেন। অর্থাৎ কার থেকে, ইউ আর মোর অ্যাট্রাকটিভ দেন কি, দেন আইটা হয়ে যাবে কি মি, দেন মি। কোনো বইতে দেখবে লেখা আছে দেন মি, আবার দেন মি না লিখে তুমি লিখতে পারো দেন আই অ্যাম, এখানে অ্যামটাকে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো। তাহলে কি হলো, হয় লিখবে কি দেন মি, অথবা লিখবে দেন আই বলে ব্র্যাকেটে কি দিয়ে দেবে, অ্যাম। অর্থাৎ তুমি হও বেশি অ্যাট্রাকটিভ, আমি হই, মানে আমি হই যতটা অ্যাট্রাকটিভ তার থেকে বেশি অ্যাট্রাকটিভ কি তুমি হও। এর পরেরটা আমরা দেখে নেব। দেখো এখানে একটি ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যে বি এ রিজনেবল ম্যান, অর্থাৎ ইমোশনাল নয়, একটু লজিক্যাল যুক্তিপূর্ণ একটু ব্যক্তিতে তুমি নিজেকে পরিণত করো, অর্থাৎ একটু যুক্তিবাদী হও। অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ সংক্রান্ত কিছু কি ফাইন্ড আউট করতে পারছো, আমি তো পাচ্ছি না। তো নেগেটিভ কোনগুলো থাকলে নেগেটিভ হতে পারে, নো, নট, নেভার, নাইদার, নাথিং, নান, কই তেমন কিছুই তো দেখছি না। দ্যাট মিনস দিস সেন্টেন্স ইজ নট আ নেগেটিভ সেন্টেন্স। আর সেজন্যই এটাকে কি করতে বলেছে, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে যারা নেই বলে আজকে এ নেগেটিভ হয়নি, তাদের কাউকে একজন আনতে হবে। একটু বাংলা মিনিংটা যদি বুঝি একদম ক্লিয়ার হবে। অর্থাৎ যুক্তিপূর্ণ একটি ব্যক্তিত্বে তুমি পরিণত হও, তার মানে অযৌক্তিক ব্যক্তি তুমি হয়েও না। অর্থাৎ আমি প্রথমেই একটা নট আনবো, তাহলে এখানে নট আনতে গেলে প্রথমেই আমাকে একটা কি আনতে হবে, ডোন্ট। এই যে ডোন্ট লিখলাম মানে কিন্তু ডু নটকে আমি কন্ট্রাক্ট করে দিলাম ডোন্ট, ব্যাস নেগেটিভটা এসে গেল। কিন্তু যেই এখানে তোমার একটা নট আসবে তাহলে বাক্যটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে না, মিনিংটা একদম পুরো অপোজিট হয়ে যাচ্ছে। অর্থাৎ রিজনেবল ম্যান হতে বলছে, তুমি সামনেই যদি দিলে ডোন্ট, তোমাকে তো ডোন্ট দিতেই হবে, কারণ নেগেটিভ করতে বলেছে যে। তাহলে নেগেটিভ করার জন্য ডোন্ট আনছো, তারপরে যদি এখানে আর কিছুই চেঞ্জ না করো তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন বাক্য তো নেগেটিভ হবে, বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মেইন সারমর্মটা কি, হোয়াট ইজ দ্য এসেন্স? এসেন্স এটাই, যাই করো না কেন আলটিমেটলি মিনিং ঠিক রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ডোন্ট বি, এই বিটা তো অবশ্যই লিখবো, ডোন্ট বি, এই যে রিজনেবল তার অপোজিট কি দেবো, আনরিজনেবল। কি দেবো, আনরিজনেবল। আনরিজনেবল অর্থাৎ রিজনেবল মানে যুক্তিপূর্ণ, যুক্তিবাদী, আনরিজনেবল মানে কি অযৌক্তিকপূর্ণ। তাহলে যুক্তিহীন মানুষে পরিণত হয়েও না, অর্থাৎ যুক্তিপূর্ণ মানুষেতেই তুমি কি নিজেকে পরিণত করো, এটাই বলা হচ্ছে। কিন্তু এখানে রিজনেবলের আগে কি আছে দেখো, এ, কেননা আরটা কনসোনেন্ট। কিন্তু যেই এখানে আন এসে গেল, আনরিজনেবল, তখন আমি এখানে কিন্তু কি দেবো, অ্যান দেবো। তাহলে ডোন্ট বি অ্যান, ডোন্ট বি অ্যান আনরিজনেবল, লাস্টে কি হবে, ম্যান। তাহলে এখানে অ্যান কেন হলো, ইউটা ভাবেল বলে। তাহলে আমার এই যে ডোন্টকে আমি ভেঙে দিচ্ছি, মনে করো ডু নট, ব্যাপার তো সেই একই, ডু নটটা কন্ট্রাক্টেড হয়ে কি হয়েছে, ডোন্ট। তাহলে নট আছে, সো ইয়েস বাক্যটা কি হয়েছে, নেগেটিভ সেন্টেন্স। কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে আমি রিজনেবলকে, মানে আমি ড্যামেজ কন্ট্রোল করার জন্য রিজনেবলের অপোজিট ওয়ার্ড কি দিলাম, আনরিজনেবল। সুখীর বিপরীত শব্দ কি, অসুখী। অ মানে কি, নয় সুখী, তাই না? তাহলে এই যে রিজনেবলের বদলে আনছি আনরিজনেবল, তাহলে এই আনের মধ্যে কিন্তু আসলে একটা কি রয়েছে, নট রয়েছে, তাই না? মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, বিশে বিশে যেমন বিশেক্ষয় হয়, তেমনি নটে নটে কি হয়ে গেল, নটক্ষয় হয়ে গেল। অর্থাৎ এই যে নট রয়েছে, যেটাকে আমার নেগেটিভের জন্য আনতে হয়েছে, এই নটের সঙ্গে কিন্তু এই আনটা কেটে যাচ্ছে, কারণ আনটা বেসিক্যালি একটা কি, নট। তাহলে নট নট কেটে গিয়ে এই আনটা আউট হয়ে যাচ্ছে। মানেটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে ডোন্ট বি অ্যান আনরিজনেবল ম্যান মানেই কিন্তু এটাই বলতে যাচ্ছে যে অযুক্তিপূর্ণ মানুষ হয়েও না, তার মানে তুমি একজন যুক্তিপূর্ণ মানুষই হও। সো দ্য মিনিং রিমেইন সেম, বাট দ্য সেন্টেন্স টার্নড ইনটু আ নেগেটিভ সেন্টেন্স বিকজ আই হ্যাভ অ্যাপ্লাইড হেয়ার ডোন্ট। ডোন্ট মিনস ডু নট, আর নট আছে মানে বাক্যটা
নেগেটিভ হয়েছে, তাই নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনো নেগেটিভিটির চান্স নেই। ইটস আ পজিটিভ সাইন দ্যাট ইউ উইল গেট দ্য full marks in that case. Okay, the last one is waiting for you. So at last we have reached to the last item of today's transformation practice class. There was nothing mysterious about prayer. অর্থাৎ এই যে আমরা প্রেয়ার করি, প্রার্থনা করি, এর মধ্যে বিশাল কিছু রহস্যজনক একটা বিশাল কোনো রকেট সায়েন্স কিছু নেই। এটা একটা সিম্পল ব্যাপার, এর মধ্যে মিস্টেরিয়াস কিছু নেই। সে যে মিস্টেরিয়াস, দিস ইজ অ্যাডজেক্টিভ, দিস ইজ অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্মে আমাকে কনভার্ট করতে হবে, কিন্তু মানে ঠিক রাখতে হবে। মিস্টেরিয়াস এর নাউন ফর্ম তোমরা সবাই জানো, মিস্ট্রি। মিস্ট্রি অর্থাৎ আমি কি লিখবো উত্তর? আমি লিখবো দেয়ার ওয়াজ নো মিস্ট্রি। লিখবো দেয়ার ওয়াজ নো মিস্ট্রি, আর এখানে অ্যাবাউটটা লিখবো না, লিখবো কি ইন প্রেয়ার। এইটাই লিখবো, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি ইন প্রেয়ার। তুমি বলবে স্যার এখানে নাথিং ছিল, হঠাৎ নোতে এলেন কেন? তার কারণ নাথিং এটা নিজেও একটা কি নাউন, নাথিং। নাথিং এটা একটা নাউন, তাহলে এটা যেহেতু নাউন এসেছে তাই তার আগে আবার একটা এরকম নাউন না বসিয়ে আমি কি বসালাম? নো, যেটা কিনা অ্যাকচুয়ালি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। মিস্ট্রি যেটা নাউন তার আগে নাথিং হবে না, তার আগে কি হবে? এই নোটা ইট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দিস নাউন, যেটা আমাকে করতে বলা হয়েছে মিস্ট্রি। তাহলে কি হলো? দেয়ার ওয়াজ নো মিস্ট্রি ইন প্রেয়ার। অ্যাবাউটটা আর দেবো না, তার বদলে দেবো ইন প্রেয়ার, অর্থাৎ প্রেয়ারের মধ্যে কোনো রহস্যই নেই। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট ডিউরিং দিস এন্টায়ার ক্লাস all of you were with me, and thanks again for subscribing my channel. And if a newcomer is there, please come and be connected with my channel by subscribing the channel and pushing the bell icon. আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। So be happy, cheerful and always enjoy your studies with the expectation of having a golden future. ততক্ষণ পর্যন্ত রইল অনেক ভালোবাসা। চলো টাটা, আলবিদা।